জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে শেখ হাসিনার বিচার সম্ভব কিনা এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। আরও জানিয়ে দেব অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকাত জয় রিজার্ভ পাচারের গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস। থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন। এবং সবশেষে জানিয়ে দেব বস্তায় করে ঘুষ নিতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এবার আর শেষ রক্ষা হচ্ছে না তার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে শেখ হাসিনার বিচার সম্ভব কিনা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের পিতা বুধবার এই আবেদন করেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে বুধবার জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে। এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, আমরা তাদের কোনো ছাড় দেব না। প্রশ্ন উঠেছে, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব? আইনটিতে বা কি আছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহারের একটি বিষয় ছিল মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিচারের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। 1973 সালের প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। মূলত 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে 2010 সালের আগে আইনে কারো সাজা, বিচার বা সাজা হয়নি। 2009 সালে সংসদ অধিবেশনে যুদ্ধ অপরাধীদের বিচার করার বিষয়ে একটি মৌখিক প্রস্তাব পাস হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয়। এর মাধ্যমে 2010 সালের ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়, যা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে। 1973 সালে প্রণীত আইনে 3(1) ধারায় বলা আছে, আইনের 2 নং উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থা বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইনের প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশের ভূখণ্ডে সংঘটিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজসহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এই আইনের অধীনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানান বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, 1973 এর যে আইনটা আছে ওখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ সংজ্ঞা অনুসারে এটি অপরাধ হিসেবে আসে, অন্যগুলোর মধ্যে না। অর্থাৎ আইনের 3 নং ধারা 2 ক উপধারায় উল্লেখিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে।
এই ধারা অনুযায়ী হত্যা, নির্মূল, দাসত্ব, নির্বাসন, কারাবরণ, অপহরণ, বন্দীকরণ, নির্যাতন, ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোকে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন রানা দাশগুপ্ত, তবে গত 13 আগস্ট তিনি পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরও সাধারণ সম্পাদক। রানা দাশগুপ্ত বলেন, এই আইনের একটা লম্বা প্রেক্ষাপট আছে। এটা করা হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সেখানে যারা যুদ্ধ অপরাধ করেছেন তাদের বিচার করার জন্য এই আইনটি করা হয়। ফলে এখন যে প্রেক্ষাপটে বিচারের কথা বলা হচ্ছে তা প্রযোজ্য হয় না বলেও তিনি মনে করেন। তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ মনে করেন, আইনে শেখ হাসিনা সহ অন্যদের বিচারের কোনো বাধা নেই। যে আইনটা এর আগে সরকার সংশোধন করেছিল সেখানে আইন যেভাবে আছে সেই বিবেচনায় ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড এসব বিষয়ে সেখানে বিচার করার সুযোগ আছে বলে জানান তিনি। এছাড়াও ট্রাইব্যুনালের ক্ষমতা এবং কোন কোন অপরাধে বিচার করা যাবে তা সুনির্দিষ্টভাবে আইনে বলা এবং ব্যাখ্যা দেওয়া আছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী। এক্ষেত্রে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেও মত তার। শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা। গত 5 আগস্ট সাভারে নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর অর্থাৎ 7 আগস্ট মৃত্যুবরণ করেন। তার ওই পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়। সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এইচ.এম. তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজকে হত্যার অভিযোগে একই দিন সাবেক প্রধানমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়েরের খবর আসে গণমাধ্যমে। বস্তায় করে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়োগ দিতেন তিনি বস্তা ভর্তি টাকা ঘুষ নিয়ে। শুধু তার বিরুদ্ধেই নয়, এমন অভিযোগ উঠেছে তার 5 সহযোগীর বিরুদ্ধেও। এমন গুরুতর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আসাদুজ্জামান খান ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে তারা হলেন মন্ত্রীর সাবেক একান্ত সচিব পিএইচ ও অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব এপিএস মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। গতকাল দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আখতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। দুদক বলছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার সহযোগী সিন্ডিকেট করে পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়োগ দিতেন। আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসাবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এই জন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। এই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর এপিএস মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায় বা উত্তরের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল ও হারুন সিন্ডিকেট। এক পর্যায়ে হারুনুর রশিদ অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকা পাঠানো হয়েছে দেশের বাইরে। অভিযোগ রয়েছে
জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিত ওই চক্র। এই সিন্ডিকেটের আর্শীবাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। জেলা পুলিশ সুপার হিসাবে পদায়নের ক্ষেত্রে ১ থেকে ৩ কোটি টাকা নিত এই সিন্ডিকেট। দুদক সূত্র জানায়, ২০২২ সালে ৩০ জুন গাজীপুর মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। ৫ কোটি টাকার বিনিময়ে নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এর মাসখানেক আগে হারুনুর রশিদ বিশ্বাসের কাছে ৫ কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল। গাজীপুরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগের পর হোটেল ওয়েস্টিনে হারুনুর রশিদের কাছে নগদ ২ কোটি টাকা দেন তিনি। এ সময় আগের চেকটি ফেরত নিয়ে মোল্লা নজরুল ৩ কোটি টাকার একটি চেক দেন। পরে বাকি টাকাও দেওয়া হয়। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় আসাদুজ্জামান খানের ফার্মগেটের বাসায়।